বন্ধুরা, আমরা এখন একটা পিলারের সাথে দাঁড়িয়ে আছি, মানে বালিয়াটি জমিদার বাড়ির একটি পিলারের সাথে। দেখতেই পাচ্ছেন যে এটা কত মজবুত আসলে। ওই সময়ে জমিদাররা কতটা মজবুতভাবে এরকম এক একটা পিলার তৈরি করেছিল। মানে ওই সময়টাতে এখানে জমিদারদের কত, মানে তার কত টাকা খরচ করেছে একবার কল্পনা করে দেখুন তো। বাংলার ইতিহাস মানেই শুধু রাজা বাদশার কাহিনী নয়, এ ইতিহাসের গভীরে লুকিয়ে আছে জমিদারদের শৌর্য, প্রভাব, ঐশ্বর্য আর কখনো কখনো নির্মম অত্যাচারের অধ্যায়। আজ আমরা দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের বালিয়াটিতে, যেখানে সময় থমকে গেছে এক রাজকীয় অতীতে। এটি শুধু একটি বাড়ি নয়, এটি ছিল ক্ষমতার প্রতীক, সামাজিক প্রভাবের কেন্দ্র আর একই সঙ্গে নিপীড়িত প্রজাদের দীর্ঘশ্বাসের সাক্ষী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বালিয়াটি জমিদার বাড়িতে। আজকে এই জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে জানবো, ঘুরে দেখব এই জমিদার বাড়িতে কি কি রয়েছে এবং খুঁজে বেড়াবো এই জমিদার বাড়ির ইতিহাস। তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা এই পুরো জমিদার বাড়িটি ঘুরে আসি। 1793 সালে ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত। এই ব্যবস্থায় জমির মালিকানা দেওয়া হয় কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিকে, যাদের আমরা চিনি জমিদার নামে। এই জমিদাররা ব্রিটিশ সরকারের হয়ে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেন। সময় মতো খাজনা দিতে না পারলে জমি নিলাম, এটাই ছিল নিয়ম। বালিয়াটির জমিদার পরিবার মূলত শাহাবণিক সম্প্রদায়ের ছিলেন। ব্যবসায়িক সাফল্যের মাধ্যমে তারা জমিদারি লাভ করেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন এ অঞ্চলের প্রভাবশালী শক্তি। বন্ধুরা, আমরা এখন একটা পিলারের সাথে দাঁড়িয়ে আছি, মানে বালিয়াটি জমিদার বাড়ির একটি পিলারের সাথে। দেখতেই পাচ্ছেন যে এটা কত মজবুত আসলে। ওই সময়ে জমিদাররা কতটা মজবুতভাবে এরকম এক একটা পিলার তৈরি করেছিল। মানে ওই সময়টাতে এখানে জমিদারদের কত, মানে তার কত টাকা খরচ করেছে একবার কল্পনা করে দেখুন তো। 19 শতকের মাঝামাঝি সময় থেকে বালিয়াটি জমিদার পরিবারের উত্থান শুরু হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন গোবিন্দরাম সাহা ও তার উত্তরসূরিরা। তারা শুধু জমিদারি ছিলেন না, তারা ছিলেন সমাজপতি, দাতা, মন্দির নির্মাতা এবং শিক্ষার পৃষ্ঠপোষক। কথিত আছে এক সময় এই প্রাসাদে একসাথে 5টি আলাদা মহল ছিল। প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উত্তরাধিকারীর জন্য নির্মিত ছিল। এ কারণেই পুরো কমপ্লেক্সটি এত বিশাল ও বহুবিস্তৃত। এটা হচ্ছে জমিদারদের অন্দরমহল, যেখানে রানীরা বসবাস করত। ভবনটা 2 তলা বিশিষ্ট, কিন্তু দিনের, মানে কালের গর্ভে হারিয়ে গেছে। মোটামুটি এই ভবনগুলো ভেঙে যাওয়ার উপক্রম। আমি একটু ভেতরে প্রবেশ করছি। উপরের যে কাঠের ফ্রেমগুলা ছিল, সেই ফ্রেমগুলা দেখতেই পাচ্ছেন একেবারে ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। যে কোনো সময় ভবনটি ভেঙে যেতে পারে, অনেকটা ঝুঁকিপূর্ণ। আর হচ্ছে এই যে লোহার ভীমগুলো এখনো আছে, তবে কাঠগুলো একেবারে ক্ষয়ে গেছে। এই যে জমিদারদের ব্যবহৃত কূপ আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা রয়েছে, আবার ওই যে ওইখানে রয়েছে আর একটা, আর ওই যে ওই পাশে রয়েছে জমিদারদের ব্যবহৃত ওয়াশরুম। দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, কূপের মধ্যে যদিও ময়লা হয়ে গেছে অনেক। বালিয়াটি জমিদার বাড়ির স্থাপত্যে স্পষ্ট ইউরোপীয় নব্য ধ্রুপদী প্রভাব লক্ষ্য করা যায়।
বিশাল করিন্থিয়ান স্তম্ভ, খিলানযুক্ত জানালা, প্রশস্ত বারান্দা এবং অলংকৃত কারুকাজ। প্রাসাদের সামনের অংশে রয়েছে বিশাল খোলা প্রাঙ্গণ, যেখানে একসময় পালিত হতো নৃত্য, গানের আসর ও জমকালো উৎসব। দুতলা ও তিনতলা বিশিষ্ট ভবনগুলোর ছাদে রয়েছে রেলিং ঘেরা বারান্দা। ইট সুরকির গাঁথুনিতে নির্মিত এই ভবনগুলো আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, যেন সময়কে চ্যালেঞ্জ জানিয়ে। তবে এই ঐশ্বর্যের পেছনে ছিল অশ্রু আর বেদনার গল্প। খাজনা দিতে না পারলে প্রজাদের উপর নেমে আসতো শাস্তি, কখনো কখনো জমি বাজেয়াপ্ত, কখনো শারীরিক নির্যাতন। লোকমুখে প্রচলিত আছে এই প্রাসাদের এক অংশে ছিল কাচারিঘর, যেখানে প্রজাদের বিচার হতো। অনেক সময় সেই বিচার ছিল একতরফা, যদিও সব জমিদার সমান অত্যাচারী ছিলেন না। কেউ কেউ ছিলেন দানশীল ও মানবিক। তবুও প্রথাগত ব্যবস্থার কারণে প্রজারা প্রায়শই নিপীড়নের শিকার হতেন। এই জমিদারি শোষণের বিরুদ্ধেই বাংলায় গড়ে ওঠে নানা ধরনের আন্দোলন, যেমন কৃষক আন্দোলন, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের ভিত মজবুত করে। তো আসলে এর আগে কোনোদিন আসি নাই এইখানে, তো আজকে ফার্স্ট আসছি, তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে আসছে, তো এর আগে আসতে ইচ্ছে ছিল, তো বন্ধু বলছিল, তো এখন আসছে। আমরা খুবই অনুভূতি বা অনেকটাই ভালো লাগছে আর কি। বালিয়াটি থেকে ঘুরতে এসেছি। বালিয়াটি থেকে ঘুরতে এসেছি। এখানে ঘুরতে এসে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লেগেছে। এখানে কি তোমাদের কোনো টিকিট নেওয়া হয়েছে? না, তাহলে পলাশ, আজকে যে আমরা বালিয়াটি জমিদার বাড়িতে আসলাম, কেমন লাগছে? আসলে এখানে অনেক সুন্দর লাগছে। আপনারা সবাই জানেন এটা ঐতিহাসিক পুরনো জমিদার বাড়ি। বাংলাদেশের ইতিহাসে অনেক বড় জমিদার বাড়ি, 500 বিঘা নিয়ে গঠিত। এই জমিদার বাড়ি অনেক সুন্দর জায়গা ঘোরাফেরার জন্য। জি, আমাদের বাংলাদেশে অনেক পুরনো জমিদার বাড়ি আছে। আমি বলবো এটা নিয়ে, এই ইতিহাস নিয়ে আমরা চর্চা করব, জ্ঞান অর্জন করব এবং আমরা পুরনো দিনের ঐতিহাসিক সব কিছু জানবো। ধন্যবাদ। বালিয়াটি জমিদার বাড়ি ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। দুর্গাপূজা, রাস উৎসব, নাট্যাভিনয় সবই হতো জমকালো আয়োজনের মাধ্যমে। দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই উৎসব দেখতে। জমিদাররা স্থানীয় স্কুল, মন্দির ও ধাতব্য প্রতিষ্ঠানে অর্থদান করতেন। তাদের এই দ্বৈত চরিত্র, একদিকে ক্ষমতার কড়াকড়ি, অন্যদিকে দানশীলতা, তাদের ইতিহাসকে করেছে জটিল ও বহুমাত্রিক। 1947 সালের দেশভাগ এবং পরবর্তীতে 1950 সালের জমিদারি প্রথা বিলুপ্তির মাধ্যমে এই রাজকীয় অধ্যায়ের সমাপ্তি ঘটে। জমিদার পরিবার দেশ ত্যাগ করে ভারতে চলে যান। প্রাসাদ পড়ে থাকে অবহেলায়। ধীরে ধীরে সময়ের ক্ষয়ে অনেক অংশ ধ্বংস হয়ে যায়। তবে পরবর্তীতে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করে। আজ বালিয়াটি জমিদার বাড়ি একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসেন অতীতকে ছুঁয়ে দেখতে। এই নীরব দেয়ালগুলো যেন এখনো ফিসফিস করে বলে, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়, কিন্তু ইতিহাস অমর। বালিয়াটি জমিদার বাড়ি আমাদের শেখায় ঐশ্বর্য, ক্ষমতা ও শাসন সবই সময়ের কাছে ক্ষণস্থায়ী, কিন্তু স্থাপত্য, স্মৃতি ও ইতিহাস সেগুলো রয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মে। এই প্রাসাদ শুধু ইট পাথরের নির্মাণ নয়, এটি বাংলার সমাজ, রাজনীতি ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পারে এবং বাংলাদেশের অজানা ইতিহাস জানতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো নতুন জায়গা নিয়ে, নতুন কোনো ইতিহাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।